আচ্ছা, সকলে আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো। আজকে আমার ক্লিয়ার শোনা যাচ্ছে? ঠিক আছে, চলো আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই ধরনের এখান থেকে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তোমরা যদি বলো এই স্পিয়ারের যে টপিকগুলো সেগুলো দিয়ে কিন্তু পরপর আমরা আলোচনা করে দেব। যদি বলো গ্রুপে বলে দেবে টপিকটা, ঠিক আছে? চলো, আমি মক টেস্ট ধরছি। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে কোনো টপিকে অবশ্যই গ্রুপে এসএমএস করার জায়গা আছে, সেখানে টপিকগুলো বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও। ফায়ার মক টেস্ট। সর্বনিম্ন স্তর, তাড়াতাড়ি উত্তর দেবে। ট্রপোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রপোস্ফিয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। চলো, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। ভয় করার কোনো প্রয়োজন নেই। পড়েছো, এবার ধরার চেষ্টা করো। পড়েছো, এবার ধরার চেষ্টা করো, পিছিয়ে যাবেন না, ঠিক আছে? পিছিয়ে গেলে অসুবিধা আছে। হ্যাঁ, কিসের ওপর? হ্যাঁ, রিজনিং এর তো মক টেস্টেরই তো ক্লাস হচ্ছে বেশিরভাগ। ওই যে এখন টপিক অনুযায়ী ওগুলোই মক যে ক্লাসে তোমাদের করতে বলা হচ্ছে, তারপর তো স্যারই করছে না। স্যার যখন ক্লাস করাচ্ছে, আমি তো গ্রুপেও দিচ্ছি কয়েকটা জিকে, ওগুলো করো। তারপর যেগুলো স্যার করানোর আগেই তো, কষার আগেই তো তোমাদেরকে বলছে এটা করো। যে করতে পারছে সে ক্লিয়ার হয়ে গেছে। রেকর্ড ফেকর্ড দেখে যা হোক করে সে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে টাঙিয়ে রাখবে তোমরা। যেই এক্সামের ওপর টার্গেট আছে সেই সিলেবাসটাকে আগে তোমরা খুঁটিনাটি দেখবে সিলেবাসে কি আছে। অনেকে কি করে, সিলেবাসই জানে না, তারপরেও তারা এক্সাম দেবে। অনেকেও আছে, ঠিক আছে? যেমন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, সিলেবাসটাকে আগে কি কি আছে সেটা দেখতে হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সিলেবাস দেখার পর এবার তোমাদের নিজেরই মনে হবে যে এই টপিকের উপর আমি হালকা আছি, এই টপিকের উপর মাঝারি আছি, এই টপিকের উপর আমার হার্ড পরিশ্রম করতে হবে। যেই টপিকের উপর হালকা পরিশ্রম করতে হবে সেই টপিকটাকে আগে ক্লিয়ার করে ছেড়ে আস্তে আস্তে তোমরা মাঝারি থেকে হার্ডের দিকে যাবে। কেন মাঝারি থেকে হালকা থেকে হার্ডের কারণে এটাই বললাম, যেমন তোমরা ম্যাথ বেসিক থেকে কনসেপ্টের দিকে যাও, সেম পদ্ধতিতে হালকা থেকে হার্ডের দিকে, অর্থাৎ বেসিক থেকে কনসেপ্ট, ঠিক আছে? অর্থাৎ হালকা থেকে পুরো হার্ডের দিকে। বুঝতে পেরেছো? এবার তোমরা যারা পড়েছো তাড়াতাড়ি ধরে নেবে, প্র্যাকটিসের ওপর নির্ভর সব কিছু। যারা বেশি প্র্যাকটিস করেছো, অবশ্যই খুঁটিনাটি পড়েছো, সিলেবাসটাকে বারবার দেখেছো এবং সিলেবাসের উপর যেই ধরনের প্রশ্ন বিগত বছরের পিআইকিউতে এসেছিল, এসএসসি জিডি যারা এক্সাম দেবে আশা করছি পিআইকিউ সকলের কাছে আছে। পিআইকিউগুলো ফলো করো, ঠিক আছে? যদি পারো, যদি এসএসসি জিডির টার্গেট থাকে, পিআইকিউর একটা বই কিনে নেবে সমস্ত সাবজেক্টের। তারপরে যারা গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি এক্সাম দেবে, পিআইকিউ ফলো করবে, পিআইকিউ একটা বই কিনে নেবে মানে সমস্ত সাবজেক্টের, ঠিক আছে? যে যে এক্সাম, ডাব্লিউবিসিএস, যদি পিডিএফ নিতে চাও পিডিএফ আছে, পিআইকিউ যদি না চাও বই কিনতে, অবশ্যই হালকা হালকা টপিকের ওপর প্রিন্ট করে বের করে নেবে, ঠিক আছে? তারপর যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পুলিশ এক্সাম দিতে চাও, ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই, এমটিএস, জিকে থেকে 81টা টপিক, সেটাকে পিন করে বের করে পড়তে শুরু করো। ক্লিয়ার? আগে বুঝতে হবে জিআই অর্থাৎ ম্যাথের যেসব সাবজেক্টে যেসব টপিকগুলো আছে, ঠিক আছে? সেগুলোকে খুঁটিনাটি দেখতে হবে যে টপিকে কোনটা আমি কাঁচা।
অবশ্যই স্যারদেরকে বলতে হবে যে এই টপিকে আমি কাঁচা আছি, স্যাররা অবশ্যই সেই টপিকের উপর আবার ক্লাস নিয়ে আসবে। অসুবিধা নেই, গ্রুপ খোলা আছে, গ্রুপে এসএমএস করার জায়গাও আছে। কয়েকদিন আগে দেখেছি অনেকে এসএমএস করে অনেক ঝড় বইয়ে দিয়েছে। ঠিক আছে, দেখতে টাইম পাইনি, সকালে কিন্তু দেখেছি। চলো পরবর্তী প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? আইজল ইজ দ্য রাইট অ্যান্সার। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগটি হয় বলো তো? দূষিত পদার্থ, ঠিক আছে, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া যদি ফুসফুসে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি হয় বলো? ক্যান্সার? না না না, ক্যান্সার বঙ্কাইটিস, বঙ্কাইটিস, বঙ্কাইটিস হবে, বুঝতে পারি। হ্যাঁ বঙ্কাইটিস, বঙ্কাইটিস যদি অপশানে থাকে আগে উত্তর দেবে বঙ্কাইটিস। অপশানে যদি থাকে ক্যান্সারও দেওয়া থাকে আর বঙ্কাইটিস থাকে, তুমি কি করবে বলো, এবার বলো। হ্যাঁ, এবার যদি তোমাদেরকে আগে হ্যাঁ ক্যান্সার আর থাকে না, বঙ্কাইটিস থাকে। আচ্ছা পরবর্তী, সোমপ্রকাশ পত্রিকা, এই সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? ম্যাথ রিজনিংয়ে এত ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। তোমরা, বারবার বলছি, অবশ্যই তোমরা সরকারি চাকরি চাকরি নিতে এসেছো, সেখানে তোমাদেরকে একটা বই কিনে রাখতেই হবে। বইটা কিসের ওপর থাকবে? পিআইকিউর ওপর। বিগত বছরকে ফলো করা তোমাদের প্রথম কাজ, সিলেবাসটাকে ফলো করা তোমাদের প্রথম কাজ, দ্বিতীয় কাজ পিআইকিউ, ঠিক আছে। এবার দেখতে হবে যে পিআইকিউ তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, বইটা ঘাঁটতে হবে, ঘেটে ঘেটে দেখতে হবে, এবং অনেক বইয়ে দেয়া থাকে যে এখান থেকে এতটা প্রশ্ন এসেছে, ঠিক আছে, এই সালের এক্সামে অনেক বই থাকে, ঠিক আছে। সে যেই এক্সাম দিক না কেন অবশ্যই তোমাদেরকে সিলেবাসটাকে যাচাই করে নিতে হবে, বুঝতে পেরেছো? তারপর পিআইকিউগুলো অবশ্যই ফলো করবে। বারবার বলছি, অনেকে ব্যাচ কোর্স নিয়ে নেয় সিলেবাস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করেই। তবে তোমরা যেই এক্সাম দেবে, সেই যে এক্সামকে টার্গেট করছো সেই এক্সামের ওপর অবশ্যই অভিজ্ঞতা রাখতে হবে। অভিজ্ঞতা ব্যাচ কোর্স নেওয়ার পরে যদি অর্জন করতে চাও অবশ্যই স্যারদেরকে জিজ্ঞাসা করে নেবে। ফর্ম ফিল আপ করলে শুধু হবে না, ঠিক আছে, ফর্ম ফিল আপ করলে তো হবে না, অবশ্যই যে এক্সাম দেবে সেই এক্সাম সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে, এক্সামটা কি, কিভাবে, ঠিক আছে। চলো কোন সভা? তত্ত্ববোধনী? হ্যাঁ। আচ্ছা সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকা? সোমপ্রকাশ, সোমপ্রকাশ। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীতগোবিন্দ কার লেখা? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ আউধ, ঠিক আছে, আওধ, আওধ। গীতগোবিন্দ তাহলে জয়দেবের লেখা। স্যার টমাস, আরে তোমরা কি করবে দেখো, তোমাদের নিজেকে তৈরি করার জন্য ফার্স্ট কাজটা কি? পিআই কি ফলো করছো, এসে গেছে গীতগোবিন্দ কে রচনা করেন। গীতগোবিন্দ
কে রচনা করেন ওই টাইপের, মানে কে রচনা করে কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে বারবার। তোমরা এই টপিকগুলোকে ফলো করে এই রিলেটেড প্রশ্ন অবশ্যই করবে, ঠিক আছে? স্যার টমাস রোগ, আস্তে আস্তে পিআইকিউ ফলো করলে তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। তোমরা নিজেই বলতে পারবে যে এই টপিক থেকে এইবারে প্রশ্ন পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে? তোমাদেরকে আর তখন মাস্টার খুঁজতে হবে না, স্যারদেরকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে তৈরি করো। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছেন? স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের ভারতে, না দ্বিতীয় মুঘল, স্যার টমাস রো পড়েছো তো এটা, 9-10 প্রশ্ন। জাহাঙ্গীর, 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 জাহাঙ্গীর। আচ্ছা, সম্প্রতি অনুষ্ঠিত একটা ক্রিকেট বিশ্বকাপ হয়েছে, তোমরা জানো, সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী কে ছিল বলো তো? কে ছিল সর্বোচ্চ উইকেট? মোহাম্মদ সামি। কতগুলো উইকেট সংগ্রহ করেছিল বলো তো? 24। পরবর্তী, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? 65 বছর, 65 বছর, 65 বছর, ঠিক আছে? ম্যাথ ক্লাসটা আজকেও নিল না স্যার, বলেছি ক্লাসটা নিতে, কিন্তু হয়তো কিছু বাইরে ফাইরে হয়তো আছে। চলো, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তাপের একক, তাপের সিজিএস পদ্ধতি। ক্যালোরি, ক্যালোরি, ক্যালোরি হবে, ক্যালোরি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন? রাইট অ্যান্সার। পরবর্তী, কান্ডালা, এই কান্ডালা সমুদ্র বন্দর, গুজরাট, কান্ডালা সমুদ্র বন্দর। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল? আগের ক্লাসে ধরেছিলাম। কুশীনগর ইজ দা, পড়েছো আগের ক্লাসে ধরেছিলাম, মনে আছে তার মানে, ঠিক আছে। মনে রাখাটাই সবচেয়ে বড় কাজ, ব্রেনে ধরে রাখতে কজনে পারে, ঠিক নয়? চলো, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। চলো পরবর্তী, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? আমরা পড়েছি মাধ্যমিক লেভেলের প্রশ্ন, টিকা থাকতো পরীক্ষায়, বারবার ঘুরে ফিরে টিকাটা এসেছিল। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? নো অপশান, ফায়ার, ফায়ার মক টেস্ট, নো অপশান। গ্রস্ত উপত্যকা কি? দুটি স্তূপ, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে আমরা গ্রস্ত উপত্যকা বলি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মিউকাস কি ক্ষুদ্রান্তের অংশ? বলতে পারবে কেউ? হ্যাঁ কি না? মিউকাস ক্ষুদ্রান্তের অংশ, হ্যাঁ কি না? মিউকাস ক্ষুদ্রান্তের অংশ, হ্যাঁ কি না? না 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 স্যার, হবে না, ক্ষুদ্রান্তের অংশ নয় মিউকাস। চলো পরবর্তী, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ হ্যাঁ, হ্যাঁ প্লিয়া। হুম হুম। চলো পরবর্তী,
বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায় ইজ দ্য রাইট অ্যান্সার। সংবিধানের কোন ধারায়, সংবিধান সম্পর্কে যদি নোট চাও, সংবিধানের পলিটি যে ক্লাসগুলো দেওয়া হয়েছে অবশ্যই রেকর্ডগুলো দেখে নাও, সংবিধানের পুরো ক্লিয়ার করা হয়েছে। সংবিধানে কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? দেশে যে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণার কথা ইম্পর্টেন্ট থাকে, এটা বারবার পরীক্ষায় 352 নম্বর ধারায়, ঠিক আছে, 352 নম্বর ধারায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্রপতির দ্বারাই তো জরুরি ঘোষণা হয়। পরবর্তী, হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্রপতির দ্বারাই হয়। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক, তাড়াতাড়ি উত্তর দাও, স্পিড মুভমেন্ট। রণথম্বর ন্যাশনাল পার্ক হচ্ছে রাজস্থান, কোথায়? রাজস্থান, মনে। পরবর্তী, সবাত শ্বসনের একটি পর্যায়, আচ্ছা, সবাত শ্বসন পড়েছো সকলে? সবাত শ্বসন, সবাত শ্বসন, আচ্ছা, আচ্ছা, গ্লাইকোলাইসিস কি সবাত শ্বসনের মধ্যে পড়ছে? গ্লাইকোলাইসিস, সবাত শ্বসন গ্লাইকোলাইসিসের মধ্যে পড়ছে না তো। সবাত শ্বসন, গ্লাইকোলাইসিস তো সবাত শ্বসন, অবাত শ্বসনের মধ্যে পড়ে এটা। সবাত শ্বসনে নয়, নয়, গ্লাইকোলাইসিস হবে না সবাত শ্বসনে। পরবর্তী, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট তৈরিতে যে নাইক্রোম ব্যবহার করা হয়, এই নাইক্রোমের ব্যবহার করার কারণটা কি? কেন ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট তৈরি করার জন্য? নাইক্রোম ধাতুর, আচ্ছা, এই যে নাইক্রোম, এই নাইক্রোম ধাতুর রোধ বেশি, রোধ ক্ষমতা বেশি, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, কোন নদীর উৎপত্তি জেমু হিমাবহ থেকে হয়েছে? সব টপিকের উপরে ক্লাস আসবে। এক- যে- যদি তুই এসএসসি ছিলি তারপর তো ক্লাস করানো হয়েছে। চলো, তিস্তা, তিস্তা। আচ্ছা, সোনার রাসায়নিক চিহ্নটা বলো, সোনার রাসায়নিক চিহ্ন। এ ইউ ইজ দ্য রাইট অ্যান্সার, সোনার, হ্যাঁ, এ ইউ ইজ দ্য রাইট অ্যান্সার, সোনার রাসায়নিক সংকেত, ঠিক আছে, সোনার রাসায়নিক সংকেত এ ইউ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালসিয়াম, আচ্ছা চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, রাইট অ্যান্সার। কোষের সুইসাইড ব্যাগ, হ্যাঁ, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। আচ্ছা, কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে প্রায় 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? 4ই জানুয়ারি, না, 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 না। 21শে মার্চ। পরবর্তী, হ্যাঁ, হ্যাঁ, এই জন্যেই বলছি। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1907 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা, কয়ওকার, টয়াকার, কোটা শহর। কোটা শহর ভারতের, কোটা শহর অন্ধ্রপ্রদেশ, কোটা শহর।
অন্ধ্রপ্রদেশ। কোটা শহর না, রাজস্থান, রাজস্থান রাজ্যে, বুঝতে পেরেছো? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার। পরবর্তী, সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? কারেন্ট অ্যাফেয়ার। এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ, ঠিক আছে, এমিলিয়ানো মার্টিন। শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় না? রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। হুম। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? মহাসাগর বলিনি তো আমি? মহাদেশ। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন বরফ আবার জমে যাওয়া, এই অবস্থায় যে ফিরে আসে, এই আসার ঘটনাকে আমরা কি বলি? পুনঃশীলীভবন, তাই তো? পুনঃশীল রিগেলেশন। চলো পরবর্তী। লোয়েস, লোয়েস সমভূমি আমরা পড়েছি। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস, লোয়েস, লোয়েস হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ। হ্যাঁ, বায়ু। সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? নামিবিয়া। নামিবিয়া। চলো, কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? কয়লা পড়িয়েছি অনেকবার। অ্যান্থ্রাসাইট। পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া। কজন উত্তর দিচ্ছ? তোমরা দুজন এবার চুপে যাও। বুঝতে পেরেছো? সুশান্ত আর কে বলেছিলে? বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। চিতোর। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? হ্যাঁ, মেবার। মেবার, আচ্ছা। পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত বলো তো? পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। KNO3, তাই তো? ক্ষেত্রী খনিটি, পরবর্তী ক্ষেত্রী, এই ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার, তামা। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ,
পরবর্তী মিসিসিপি, আচ্ছা সরি, থাইরক্সিন হরমোন। হ্যাঁ, গুড। থাইরক্সিন হরমোন এমন তৈরি হতে হবে, প্রশ্ন বলার আগে উত্তর। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এমন তৈরি হতে হবে জিকে যদি 30 থাকে 30-এ 30 আনতে হবে, জিকে ফায়ার হয়ে যেতে হবে। কিছু নয়, সব আয়ত্তে এসে যাবে। প্র্যাকটিস এমন একটা জিনিস যেটার মাধ্যম দিয়ে সব কিছু করা সম্ভব, তাই তো? একজন মাধ্যমিক দেবে, তাকে অবশ্যই পুরো সিলেবাসটা একবার কমপ্লিট করলে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যে অ্যাটেন্ড করলে গুলিয়ে যেতে পারে, তাই তো? বারবার সেখানে যদি আমরা বইটাকে সম্পূর্ণ করতে হলে পরীক্ষার হলে যাওয়ার আগে বারবার আমাদেরকে বইটাকে 5 থেকে 6 বার রিভাইজ মারতে হবে। তারপর তার ফলাফল সেখানে নিশ্চয়ই সে অবশ্যই লিখে আসতেও পারবে এবং ভালো নাম্বার ক্যারিও করতে পারবে। অনেককে দেখেছি। মারাঠা হ্যাঁ, বলো। বুদ্ধি আর পরিশ্রম দুটোকে এক করা যায় না। অনেক এক্সাম আছে যে ক্ষেত্রে অনেক এক্সাম আছে বুদ্ধির জন্য এক্সামে ক্যারি করতে পারে, যেমন ধরো এই যে ব্যাংকের এক্সামগুলো আছে না, ব্যাংক, এখানে বুদ্ধিশীল যারা আছে তারা অবশ্যই পারে, বুদ্ধি দরকার বিশাল। তারপর এই যে ডাব্লিউবিসিএস, অনেকে কি করে, ডাব্লিউবিসিএস এগুলো হচ্ছে হার্ড, পরিশ্রম করতে হবে, ঠিক আছে, লেগে থাকতে হবে। প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার তোমাকে ক্লিয়ার করতে হবে, বারবার রিভাইজ, চ্যাপ্টার ক্লিয়ার, চ্যাপ্টার ক্লিয়ার, সম্পূর্ণ চ্যাপ্টার শেষ, আবার রিভাইজ, রিভাইজ করতে করতে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস তো একজন সফল হয়, তবে কেউ বা তাড়াতাড়ি হয়, কেউ বা, তবে যার যেরকম সম্ভব যতটা খাটার সে ততটাই খাটবে, ঠিক আছে। যার যতটা নেওয়ার ক্ষমতা সে ব্রেনকে ততটাই দিতে পারবে। চলো, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, আচ্ছা কোথায় জন্মগ্রহণ করেছিলেন কারোর জানা আছে? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? রাইট অ্যান্সার। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোন রাজ্যে? হ্যাঁ, কেরালা। ইমপিচমেন্ট, হ্যাঁ, ইমপিচমেন্টের মাধ্যমে, ইমপিচমেন্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতায়, ইমপিচমেন্টের মাধ্যম দিয়ে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে বলো তো? পলিটিয়ান ইকোনমি, চলো। অর্থ, না, প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করে তো অর্থমন্ত্রী। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের, হ্যাঁ, হ্যাঁ, পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়ে রাখবে সবাই, এটা পঞ্চবার্ষিক পরিকল্পনা রেকর্ড দেখলে হয়ে যাবে। রেকর্ড দেখলে, আমি তো পিডিএফ রেকর্ড দিয়েছিলাম না, আবার শেয়ার করতে হবে, গ্রুপে চেয়ে নেবে সিলেবাসটাকে দেখো, সিলেবাস, আচ্ছা, সিলেবাস টাঙিয়ে রাখো, সিলেবাস টাঙিয়ে রাখো,
যে এক্সাম দেবে সিলেবাস পিন করে বের করে টাঙিয়ে রাখবে, ঠিক আছে, টাঙিয়ে রাখবেন। চলো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? আমি অপশান দিচ্ছি, এই জন্য তো বলেছি প্রশ্নটা। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? লাল বর্ণ, হলুদ বর্ণ, কোনটা হবে বলো? দুটোর মধ্যে যে কোনো একটা। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে লাল বর্ণ? না না, হলুদ বর্ণ। পরবর্তী, কেদারনাথের যে তীর্থস্থান, এই তীর্থস্থানটা কোন রাজ্যে আছে বলো তো? উত্তরাখণ্ড। তরল যে ধাতু, এই যে তরল ধাতু, আচ্ছা পারদ কি একটা তরল ধাতু? কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন বলো তো? মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির, এই সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? কোন রাজবংশ এই সপ্তরথ মন্দির সৃষ্টি করেছিলেন মহাবলীপুরমে? হ্যাঁ, না, পল্লব রাজবংশ সৃষ্টি করেছিলেন। সুপ্রিম কোর্টের যে বিচারপতি, সেটা অবসর গয়নের বয়স কত বছর বলো তো? হুম, 65। আচ্ছা, পরবর্তী, ন্যাচারাল সিলেকশন। হ্যাঁ, বন্ধ। ন্যাচারাল সিলেকশন থিওরি অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কাকে বলা? ডারউইন। কোনো একটা মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখায়, দেখায় না দেখায়নি? আলোকের কোন ধর্মের জন্য? প্রতিসরণ। কোন কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করে দিয়েছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে? হুম, কানপুরের নাম আসলেই আমাদের সেই নানা সাহেবের কথা মনে পড়ে। কানপুরের সিপাহী বিদ্রোহ। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? ক্রিপস মিশন কত সালে? 1942 ইজ দ্য রাইট আনসার। ক্রিপস মিশন, রাইট আনসার। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। আচ্ছা, হাজ, হাজ কিসের একক? এইচ, ই, আর, টি, জেড। কম্পাঙ্কের একক। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। আচ্ছা, তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় কেন বলতো? এটা কোন, কিসের জন্য বেড়ে যায়? কিসের জন্য? অ্যালুমিনিয়ামের জন্য, মাথায় রাখবে। অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, বরফ আর হচ্ছে বিসমাথ, এগুলোর জন্য অ্যালুমিনিয়াম। পরবর্তী, ইউগ্লিনা, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা, ইউগ্লিনা গমন কিসের সাহায্যে করে?
ইউগ্লিনা গমন করে ফ্লাজেলার সাহায্যে ফয়লয় জফলা আকার ফ্লাজেলার সাহায্যে। ইলবার্ট বিল ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ফ্লাজেলার সাহায্যে। ইউগ্লিনার গমন অঙ্গ ফ্লাজেলা। ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলতো? ইলবার্ট বিল বিতর্ক। রাইট অ্যান্সার, বিচার ব্যবস্থা। পরবর্তী, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার? টপিক ফলো করো। তৃতীয় শ্রেণী টপিক ফলো করবে এই টপিকটা। পরবর্তী, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি। দারিংবাড়ি দারিংবাড়ি পর্যটন স্থল কোথায় অবস্থিত? দারিংবাড়ি পর্যটন স্থল হচ্ছে উড়িষ্যা, ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী, কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল মধ্যপ্রদেশ, ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? সদস্য রাষ্ট্রগুলো বলে ফেলো তাড়াতাড়ি। পরবর্তী, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? নাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড? নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? রাইট অ্যান্সার। এটিলা। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটিলা। এটিলা হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা ছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লোকসভা লোকসভায় পাস হওয়ার পর একটা অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে প্রেরিত হয়? 14 দিন। নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের একটা উদাহরণ? প্রাকৃতিক শক্তি কোনটা? জলপ্রবাহ হচ্ছে প্রাকৃতিক, তাহলে জলপ্রবাহ হবে, সরি। পরবর্তী, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল বলতো? শিবাজি আর পুরন্দরের শক্তি। রাইট অ্যান্সার। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটা সংকর ধাতু? তামা আর দস্তা। আচ্ছা, কোনটি আচ্ছা, পচা মাছের মতো গন্ধ কিসের বলতো? ফসফিনের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছে? রাইট অ্যান্সার। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম থাকে? রাইট অ্যান্সার। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? অসমক। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়? রাইট অ্যান্সার। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? রাইট অ্যান্সার। রামচরিতের রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। রাইট অ্যান্সার। মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত?
সিদ্ধান্ত নামে খ্যাত, সিদ্ধান্ত মাথায় রাখ। অ্যালুমিনিয়ামের একটা আকরিকের আচ্ছা, ডলোমাইট কি অ্যালুমিনিয়ামের আকরিক? না। পরবর্তী, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? পেপসিন, ঠিক আছে। কি? মানবদেহে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? গ্লুকাগন। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের সাধারণ তাপ ও তাপমাত্রায়, আচ্ছা, কাঠ কি সাধারণ চাপ ও তাপমাত্রায় অনিয়তকার নাকি নিয়তকার বলো তো? কাঠ। রাইট অ্যান্সার। কাঠ হচ্ছে অনিয়তকার। আচ্ছা, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? মাদাগাস্কার দেশ। আফ্রিকা। পরবর্তী, 1967 সালে 1967 সালের কোন ব্যক্তি উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? মোরারজি দেশাই। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্টে নিম্ন কোর্ট, ঠিক আছে, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্টে কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? কোন রিট অনুযায়ী? ম্যান্ডে ঠিক আছে, ম্যান্ডামাস, সকলে নোট করে নাও, ম্যান্ডামাস। ম্যান্ডামাস। অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? হ্যাম- হ্যাম রুল লীগ প্রতিষ্ঠা করেন বলো। মাদ্রাজে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যে ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, 1964 অধীনে একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডিএফআই হিসাবে গঠিত হয়েছিল। আমরা যে দেখি পূর্ববর্তী প্রভাব আমরা পেয়েছিলাম, যেখানে 2019 সালের 21শে জানুয়ারি কি হয়েছিল? আইডিবিআই ব্যাংক একটা বেসরকারি ক্ষেত্রের ব্যাংক হিসাবে পুনঃশ্রেণীবদ্ধ করা হয়েছিল, ঠিক আছে। রিপাবলিক অফ ইন্ডিয়া যিনি কিনা ভারতের সংবিধান অনুযায়ী পরিচালিত হয়ে থাকে, রিপাবলিক অফ ইন্ডিয়া, যা কিনা প্রায় 1949 সাল, ঠিক আছে, 1949 সাল, এই 1949 সালে রিপাবলিক অফ ইন্ডিয়া ভারতের সংবিধান অনুযায়ী পরিচালিত হয়, যেটা 1949 সালে প্রায় 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। এবং 1950 সালে ঠিক এক বছর পর 26শে জানুয়ারি তা কার্যকর করা হয়েছিল, গৃহীত হয়েছিল। দুটো সাল মনে রাখবেন, কে? রিপাবলিক অফ ইন্ডিয়া। 1930 সালের পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল। এই 1930 সালে যখন পূর্ণ স্বরাজ ঘোষণা হচ্ছে, সেই ঘোষণার স্মরণে 26শে জানুয়ারি তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা বেছে নিয়েছি। আমেরিকান অর্থনীতিবিদ আর্থার লাফার
আমেরিকান অর্থনীতিবিদ আর্থার লাফার 1974 এই 1974 সালে একটা বেল আকৃতির বক্ররেখার বিশ্লেষণ প্রস্তুত করেছিলেন, যা লেফার কার্ড নামে পরিচিত। কি কার্ড? লেফার কার্ড। এটি 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 কি নির্দিষ্ট করে? এটির কাজ কি? এটি করের যে হার, ঠিক আছে, এই করের হার এবং মোট কর রাজস্বের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে প্রদর্শন করে থাকে। ল্যাফার কার্ডের একটা অন্তর্নিহিততা হচ্ছে এইটা, যে একটা যদি দেখি একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করার পরে করের যে হার বৃদ্ধি আরও কর বাবদ রাজস্ব বৃদ্ধির পরিবর্তে তার হ্রাস ঘটানো হয়, ঠিক আছে। 42তম সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনী আইন। এই 42তম সংবিধান সংশোধনী আইন থেকে প্রশ্ন আসে। এই আইন ভারতীয় সংবিধানে অনেকগুলি উল্লেখযোগ্য পরিবর্তন প্রবর্তন করে দিয়েছে। তাই এই আইনটিকে আমরা কি আইন বলবো? এই আইনটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ নামে আমরা চিনে থাকব। 1976 সালে 42তম সংশোধনী আইন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস দ্বারা প্রণীত ভারতীয় সংবিধানের সবথেকে উল্লেখযোগ্য সংশোধনীগুলির মধ্যে অন্যতম 42তম সংবিধান সংশোধনী আইন। এই 42তম সংবিধান সংশোধনী আইন ভারতীয় ইতিহাস সব থেকে বিতর্কিত একটা সংশোধনী আইন হিসাবে উল্লেখযোগ্য। আমরা যদি দেখি পঞ্চায়েতি রাজ, গ্রাম পঞ্চায়েত এক্সাম, পঞ্চায়েতি রাজ টপিকটা দেখে থাকবে। পঞ্চায়েতি রাজ যেটা হচ্ছে গ্রামের পর্যায়, এই গ্রাম পর্যায়ে যে সরকার, এই গ্রাম পর্যায়ে যে সরকারের একটা রূপ, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব কার্যকলাপ পরিচালনা করে থাকে, ঠিক আছে। এবং যেটা কিনা 1992 সালে প্রায় 73 অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী আইনের একটা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের পরিকল্পনা তৈরির জন্যই পঞ্চায়েতগুলিকে ক্ষমতা এবং দায়িত্ব প্রদান করার বিধান দিয়েছিল, ঠিক আছে। আগে কিন্তু ছিল না। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে গ্রামগুলিকে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য এবং সামাজিক ন্যায় বিচারের দায়িত্ব প্রদান করার জন্য পঞ্চায়েতগুলিকে ক্ষমতা এবং দায়িত্ব প্রদান করেছিল, ঠিক আছে। এভাবেই তারা 1992 খ্রিস্টাব্দে পঞ্চায়েতি রাজ চালু করে দিয়েছিল। এই পঞ্চায়েতগুলিতে যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়টিকে সাধারণ জনগণের ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদেরকে নিবদ্ধ করার একটা উপায় হিসাবে বিবেচনা করা হয়েছিল। আমরা যদি দেখি সংবিধান সংশোধনী আইন, এই সংবিধান সংশোধনী আইন কত নম্বর ধারায়? 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনী আইন। অর্থ কমিশন কত নম্বর ধারা? অর্থ কমিশনের ধারা নম্বর হচ্ছে 280 নম্বর ধারা। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360 নম্বর ধারা। অল ইন্ডিয়া সার্ভিসেস কত নম্বর ধারা? অল ইন্ডিয়া সার্ভিসেস হচ্ছে 312 নম্বর ধারা, হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। আশা করছি যেগুলো আলোচনা হয়েছে এবং যে মক টেস্টগুলো আলোচনা হয়েছে, পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে প্রিপারেশান নাও, প্রস্তুত নাও এবং ক্লাসগুলো কোন কোন টপিকের ওপর চাইছো অবশ্যই গ্রুপে যারা জয়েন আছো, অবশ্যই সকলে জয়েন আছো যারা পেড গ্রুপে আছো, সেখানে আমাকে টপিকগুলো টাইপ করে লিখে দেবে, ঠিক আছে। সেই যেই টপিক হোক, ম্যাথ, রিজনিং, জিআই এবং যেই ক্লাসের জন্য, যেই এক্সামের জন্য ভর্তি হয়েছো অবশ্যই, ঠিক আছে, লিখে দেবে টপিকগুলো। পরপর কিন্তু আমরা ক্লাস নিয়ে এসে হাজির হব। চলো পরবর্তী ক্লাসে আরো। কি স্যার? হ্যাঁ, রিজনিং এর ক্লাসের কি? ম্যাথটা কি? কোন এক্সামের জন্য ভর্তি হয়েছো? গ্রুপ ডি।
হ্যাঁ, ম্যাথটা আমি কালকে আমাকে বলেছিল কালকে আমাকে বলেছিল যে সকালে নিয়ে নেবে। আমি সকালে বলেছিলাম, সেক্ষেত্রে ঠিক আছে, হয়তো কালকে নেবে। বাইরে হ্যাঁ, আমাদের সায়েন্সে অনেক ক্লাস তো হয়েছে, অহরহ ক্লাস দিয়েই গিয়েছিলাম সায়েন্স। হঠাৎ করে এসএসসি জিডির এক্সাম তাই সামনে, এই জন্য মক টেস্টগুলো শুরু করে দিয়েছি। না হয়তো অহরহ সায়েন্সের ক্লাস হয়েই গিয়েছিল। আবার শুরু হবে। চলো, গুড নাইট।